তৃতীয় অধ্যায়ের যেটা নেক্সট পার্ট রয়েছে পার্ট নাম্বার 2। এবার এই পার্ট নাম্বার 2 তে আমরা আজকে আলোচনা করব প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এবার এখানে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম ঔপনিবেশিক অরণ্য আইন। ব্রিটিশ সরকার আমাদের ঔপনিবেশিক অরণ্য আইনটা কেন প্রবর্তন করেছিল, তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য, এবং অরণ্যটাকে যদি নিজেদের কাজে ওরা ইউজ করতে পারে সেই কারণে। এবং তার ফলস্বরূপ যখন আদিবাসী সম্প্রদায়ের মানুষরা বিদ্রোহের পথে পা বাড়িয়েছিল সেটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, পার্ট 1 এ দেখেছিলাম। এবার পার্ট 2 তে আমাদের যেটা আসবে সেটা আমরা বিদ্রোহগুলো আলোচনা করার পূর্বে, মানে চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা, ভিল, হ্যাঁ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, বিভিন্ন ধরনের বিদ্রোহগুলো আছে, সেই বিদ্রোহগুলো আলোচনা করার আগে আমরা জেনে নেব বিদ্রোহ কাকে বলে, অভ্যুত্থান কাকে বলে, বিপ্লব কাকে বলে, এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেব। এবং পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে, ভালো করে পড়তে হবে। হ্যাঁ, দেখো কি বলছে, ইতিহাস পর্যালোচনার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি বিদ্রোহ, অভ্যুত্থান এবং বিপ্লব এই তিনটা বুঝি সেম জিনিস, কিন্তু এই তিনটা কিন্তু কখনোই একই অর্থে কিন্তু ব্যবহার করা হয় না। তিনটার আলাদা আলাদা অর্থ আছে। সেই অর্থগুলো কি কি? সবার প্রথমে আমরা জানবো বিদ্রোহ কি জিনিস। ধ্যান দিবা, বিদ্রোহ কাকে বলে? বলছে কোন নির্দিষ্ট অঞ্চলের প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের জন্য কিছু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশকে সাধারণত বিদ্রোহ বলা যায়। উদাহরণ হিসেবে আমরা সাঁওতাল বিদ্রোহ বলতে পারি, 1855 সালে হয়েছিল। কোল বিদ্রোহের কথা বলতে পারি, 1831-32 হয়েছিল। রংপুর বিদ্রোহ 1783 হয়েছিল। হ্যাঁ, এই সমস্ত বিদ্রোহের কথা কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমাদের জানতে হবে। বিদ্রোহ মানে কি? মনে করো আজকে ব্রিটিশ সরকার আমাদের এলাকায় এসে বলছে যে এই অরণ্যটা তোমাদের থেকে এখন কেড়ে নেওয়া হলো, তোমরা অরণ্যটাকে নিজেদের ইচ্ছা মতো তোমরা ব্যবহার করতে পারবা না, এখন আমি যেভাবে বলবো সেইভাবে তোমরা সেটাকে ব্যবহার করতে পারবা। তার মানে কি, যেখানে আমাদের কন্ট্রোল ছিল সেখানে ব্রিটিশ সরকার তাদের কন্ট্রোল করে নিল, এবং আমাদের মনের মধ্যে ধীরে ধীরে ক্ষোভ জমা হতে শুরু করলো, এবং আমরা এই ব্যবস্থাটার পরিবর্তনের জন্য যে আন্দোলন করলাম সেটাকে আমরা বলছি এখানে বিদ্রোহ। ক্লিয়ার? অর্থাৎ কি, কিছু মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত অসন্তোষ বা ক্ষোভের যে বহিঃপ্রকাশ বেরিয়ে আসা সেটাকেই বলে বিদ্রোহ। ক্লিয়ার? ওকে, এবার আমরা জেনে নেব অভ্যুত্থান জিনিসটা কি। দেখো কি বলছে, অভ্যুত্থান জিনিসটা কি এখানে বলে দিয়েছে। বলছে কোন শাসক বা সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভের ভিত্তিতে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে সশস্ত্র সংগ্রামকে সাধারণত অভ্যুত্থান বলা হয়। এবার উদাহরণ হিসাবে প্রথম বিশ্বযুদ্ধের পরে জার্মানিতে হিটলার ও নাৎসি দলের উত্থানের কথা আমরা বলতে পারি। অর্থাৎ কি বলছে, কোন শাসক বা সরকারের বিরুদ্ধে ক্ষোভ এবং বিক্ষোভের ভিত্তিতে ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে সশস্ত্র সংগ্রাম হলে তাকে আমরা অভ্যুত্থান বলছি। ক্লিয়ার? যেমন আবার আছে ইতালিতে মুসোলিনি বা ফ্যাসিবাদের উত্থান, তাহলে সেগুলোকে আমরা অভ্যুত্থান বলতে পারি। জার্মানিতে নাৎসি দলের উত্থান হিটলারের নেতৃত্বে, আর ইতালিতে মুসোলিনির নেতৃত্বে কিন্তু ফ্যাসিবাদের উত্থান। ঠিক আছে, এটাকে আমরা বলছি অভ্যুত্থান। অভ্যুত্থান মানে কি, আমি প্রথমে বললাম বিদ্রোহ মানে একটা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, এবং এর বহিঃপ্রকাশকে আমরা কি বলছি, এবং এর বহিঃপ্রকাশকে বলছি আমরা বিদ্রোহ। আর অভ্যুত্থান জিনিসটা কি বলছে, কোন শাসক এবং সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ বিক্ষোভের ভিত্তিতে ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে সশস্ত্র সংগ্রামকে, সশস্ত্র মানে কি, অস্ত্র নিয়ে যদি সংগ্রাম হয় সেখানে, তাকে আমরা কি বলছি, এখানে কি বলছি, অভ্যুত্থান বলছি। এবার চলে আসবো আমরা বিপ্লব কাকে বলি সেই নিয়ে একটু আলোচনা হবে। বিপ্লব, বিপ্লব মানে অনেকটা পরিবর্তন, একটা হঠাৎ করে আমূল পরিবর্তন চলে আসা। বলছে বিপ্লব হলো কোনো প্রচলিত ব্যবস্থা দ্রুত, ব্যাপক এবং আমূল পরিবর্তন, মানে অনেকটা পরিবর্তন। দীর্ঘদিন ধরে চলে আসা কোন স্বৈরাচারী নীতির বিরুদ্ধে জনগণের সমগ্র অংশের বিক্ষোভ হলো বিপ্লব। এবার পুরা জনগণ ওর সাথে ইনভলভ থাকে। যেমন আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলতে পারি। যেমন কি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি, শিল্প বিপ্লব। আমরা ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলতে পারি, ফরাসি বিপ্লবের কথা বলতে পারি। ঠিক আছে, এগুলোর কথা বলতে পারি। বিপ্লব মানে এটা আমূল পরিবর্তন, পুরো জিনিসটা পরিবর্তন হয়ে যাওয়া। যেমন মনে করো নবম শ্রেণীতে তোমরা পড়েছো ফরাসি বিপ্লবের কথা প্রথম অধ্যায়ে। সেই ফরাসি বিপ্লব আমরা কি দেখেছিলাম, তিনটা সম্প্রদায়ের কথা, যাজক, অভিজাত এবং সাধারণ মানুষ। সেই যাজক আর অভিজাতরা 3% মানুষ হওয়ার পরেও সমস্ত সুযোগ সুবিধাগুলো ভোগ করতো। 97% মানুষ হওয়ার পরেও তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের কোনো পাওয়ার ছিল না, কোনো ক্ষমতা ছিল না, যার জন্য তারা সংগ্রাম করেছিল এবং তারা প্রজাতন্ত্র শাসন কিন্তু প্রতিষ্ঠা করেছিল, আমরা দেখেছিলাম, তাই না? তাহলে সেটাকেও আমরা বিপ্লব বলতে পারি, হঠাৎ করে আমূল পরিবর্তন হয়ে যাওয়া। আরো এখানে উদাহরণ দিচ্ছে যে বিপ্লব কোনো একটা দেশ বা কালের মধ্যে সীমাবদ্ধ থাকে না,
এক দেশ থেকে উত্থান হয়ে বিভিন্ন দেশেও সেটা ছড়িয়ে পড়তে পারে। শিল্প বিপ্লব যেমন বিশ্বে তোমার হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, ইংল্যান্ড থেকে শুরু হয়েছিল, কিন্তু ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হলেও সেটা কিন্তু ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশগুলোর মধ্যে ছড়িয়ে পড়েছিল। ক্লিয়ার? তারপরে যে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লবের কথা কিন্তু আমরা বলতে পারি। এবার বলছে বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লব এই তিনটি বিষয়ের মধ্যে কিছু প্রভেদ থাকলেও এই তিনটি বিষয়ে কিন্তু সমাজে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। তবে এই তিনটি মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো বিপ্লব। বিদ্রোহ সাময়িকের জন্য হয়, অভ্যুত্থান হঠাৎ করে হয়, কিন্তু বিপ্লব হলো দীর্ঘদিনের ফসল। তাহলে আমরা আজকের এই ক্লাসটিতে কি জানলাম? পার্ট 2 তে জানলাম বিপ্লব কি, বিদ্রোহ কি আর অভ্যুত্থান কি, এই তিনটা জিনিস। এর পরবর্তী পার্ট 3 থেকে আমরা বিভিন্ন বিদ্রোহের মধ্যে চলে আসবো। ক্লিয়ার?